start different phase of সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাই না? এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ডিফারেন্ট ফেজ পড়তেছিলাম, যে 6টা ফেজ আছে তোমার। প্ল্যানিং, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন ডিজাইন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, দেন টেস্টিং পর্যন্ত আমরা আমরা যে আমাদের সফটওয়্যারটা যে ডেভেলপ করলাম, দেন সেটা হচ্ছে আমরা টেস্ট করব, তাই না? তো টেস্টটা হচ্ছে দুই ভাবে হতে পারে, যে তোমার হিউম্যান ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিয়ে ডিফারেন্ট টেস্ট কেসের জন্য ইউজ কেস টেস্ট করতে পারে যে সফটওয়্যারটা কেমন কাজ করতেছে, অথবা কোনো ধরো একটা অটোমেটেড সিস্টেম ক্রিয়েট করা হলো, যে হচ্ছে কি করবে, র্যান্ডমলি কোনো ইনপুট জেনারেট করবে বা র্যান্ডমলি হচ্ছে কোনো টেস্ট কেস জেনারেট করবে, দেন তোমার সফটওয়্যার বা যেটা প্রোডাক্ট ডেভেলপ করতেছো সেটা টেস্ট করবে। ওকে, অ্যান্ড লাস্ট ফেজ ইজ দ্য মেইনটেনেন্স ফেজ। মেইনটেনেন্স ফেজে কি হয়, যে এটা কখন শুরু হয়? এটা শুরু হয় যে আফটার ডেভেলপমেন্ট দ্য প্রোডাক্ট, তাই না? যে প্রোডাক্টটা যখন ডেভেলপড হয়ে যাবে, তখন হচ্ছে সেটা যদি আরো কিছু তোমার কি বলবো, যে কিছু যদি চেঞ্জ করো, তাই না? তখন নেক্সট ভার্সন রিলিজ দিবা, তারপর আরো কিছু চেঞ্জ করে আরো ভার্সন রিলিজ দিবা। দেখে তোমরা অনেকে হয়তো শুনে থাকবা যে বেটা ভার্সন, আলফা ভার্সন, তাই না? যে এক একটা ভার্সন তারা কি যে ডেভেলপ হয়েছে, এরপরে হচ্ছে যে আরো টেস্ট করার পর যদি মনে হয় যে না এখানে বাগ আছে, সো ওই বাগটা ফিক্স করা হয়। অন্য আরেক জায়গায় বাগ আছে, সেই বাগটা ফিক্স করা হয়, ফিক্স করে নেক্সট ভার্সন রিলিজ করা হয়। সো সেটা পড়তেছে কিসের কাজ? মেইনটেনেন্স। এই 6টা ফেজ হচ্ছে যেকোনো তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই 6টা ফেজ হচ্ছে ইম্পর্টেন্ট। এবং যেটা বলছিলাম যে এই 6টা ফেজ হচ্ছে সব ধরনের প্রসেস মডেল যতগুলো আছে সবগুলাতে ইউজ হয়। বাট যেটা হচ্ছে আমরা ওয়াটারফল মডেল একটা দেখছিলাম, ওয়াটারফল মডেলে কি হয়, যে এই প্রত্যেকটা ফেজ হচ্ছে পুরাটা একটা একটা করে কমপ্লিট করে তারপরে নেক্সট ফেজে যায়। ঠিক আছে, যে প্রথমে প্ল্যানিংটা কমপ্লিট হয়ে গেল, দেন তারপরের ফেজে যাবে। ঠিক আছে, দেন রিকোয়ারমেন্ট কমপ্লিট হইলো, যদি ফিনিশ হয়ে যায় তাহলে নেক্সট এসে যাবে, আর যদি না কমপ্লিট হয় তাহলে আগে রিকোয়ারমেন্টটা। এইভাবে করে ধাপে ধাপে হচ্ছে ওয়াটারফল মডেলে প্রত্যেকটা ফেজের কাজ কমপ্লিট করা হয়। ঠিক আছে, সো এটাতে যেটা প্রবলেম হয় যে তোমার ফাইনালি যে সবগুলা ফেজ কমপ্লিট করে তারপরে তোমার হচ্ছে প্রোডাক্টটা দাঁড় করে। সো সেটাতে যেটা হয় যে প্রোডাক্টে অনেক ধরনের এরর থাকার পসিবিলিটি থাকে, এবং অনেক টাইম তখন হচ্ছে যে এইসব করতে, তোমার প্ল্যানিং করতে, রিকোয়ারমেন্ট করতে, ডিজাইন করতেই তো অনেক সময় লেগে যাচ্ছে, তাই না? সো দেখা যায় যে আলটিমেটলি প্রোডাক্ট যেটা বানাচ্ছে সেটা যদি এরর প্রোন হয়, যে ওখানে অনেক বাগ আছে, তাহলে তোমার আবার শুরু থেকে শুরু করতে হবে, যেটাতে কি হয় যে তোমার ডেডলাইন হয়তো পার হয়ে যেতে পারে, অনেক টাইম লাগতে পারে। সো সেজন্য এই ট্রেডিশনাল এইটা বাদ দিয়ে এখন যেই মডেলটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাজাইল মডেল। ঠিক আছে, অ্যাজাইল মডেলে বলছিলাম কি, যে আমরা প্রত্যেকটা ফেজটা যদি আমি একটু বড় করি, যে দেখো যে এখানে হচ্ছে প্রতিটা কাজকে হচ্ছে এরকম আইটারেশনে বা তোমার হচ্ছে কি স্প্রিন্ট বলা হয়, যে ধরো 24 ঘন্টার একটা স্প্রিন্ট, অথবা 2 সপ্তাহের একটা স্প্রিন্ট, বা 1 মাসের একটা স্প্রিন্ট, এরকম এক একটা পুরো কাজকে এক একটা স্প্রিন্টে ভাগ করে। এবং প্রত্যেকটা স্প্রিন্টে যেটা করা হয়, যে আমরা যে ধাপগুলা দেখলাম তোমার সফটওয়্যার ডেভেলপমেন্টে, সেই প্রত্যেকটা ধাপই কিন্তু এখানে করা হয়। ঠিক আছে, প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো এই কয়টা কিন্তু এরকম ঘুরে ঘুরে করা হয়। ঠিক আছে, যে এই একদিনেরও যদি তোমার একটা স্প্রিন্ট হয়, সে একদিনে কিন্তু প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, মেইনটেনেন্স এই পুরোটা হবে। সো মেইনলি যেটা হয় যে 2 থেকে 4 সপ্তাহের স্প্রিন্ট করা হয়। ঠিক আছে, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমার এই কাজগুলো হবে। সো অ্যাজাইল আর তোমার ওয়াটারফল মডেলের মধ্যে পার্থক্য কি? ওয়াটারফল মডেলে হচ্ছে যে সবগুলা ফেজ হচ্ছে পুরাটা কমপ্লিট করেছে, প্রথমে রিকোয়ারমেন্ট পুরা কমপ্লিট করে, পুরা ধরো একটা বিশাল বড় প্রজেক্টের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছ, ঠিক আছে, টোটাল ব্যাংকের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছ। তো ওয়াটারফল মডেল ইউজ করলে কি হবে, যে তোমার ব্যাংকিং সিস্টেমের ফুল রিটার্নটা শুনবে, সেটা দিয়ে একটা ডিজাইন দাঁড় করাবে, তারপরে হচ্ছে তোমার সেটা ইমপ্লিমেন্ট করবে, দেন তারপর টেস্টিং করবে। ঠিক আছে, তো একটা যদি বিশাল বড় একটা এই ওয়াটারফল মডেল ইউজ করে ইউজ করতেছে, বাট যদি তুমি অ্যাজাইলটা ইউজ করো, দেখা যাবে যে হ্যাঁ তুমি শুনে ফেললে যে তোমার ব্যাংকিং সিস্টেমের বেসিক কাজ কি। ঠিক আছে,
একটা প্রোটোটাইপ দাঁড় করে তুমি তোমার ক্লায়েন্টকে দেখাইলে যে, "দেখো যে আমি এভাবে ডিজাইন করতেছি। এখানে এই বাটনে ক্লিক করলে এইটা হবে, এইটা হবে। তুমি কি এটাতে ওকে আছো নাকি না?" সে যদি বলে ওকে, দ্যাট মিনস যে আমার ওটুকু স্প্রিন্টের কাজ শেষ। আর সে যদি বলে যে না সেখানে আরো কিছু চেঞ্জ দরকার তাহলে ওই ফেজে চেঞ্জটা হয়ে যাবে। ঠিক আছে? দেন তারপরে সে হচ্ছে গিয়ে নেক্সট রিকোয়ারমেন্ট নিল যে তোমার এটা আর কে ইউজ করবে। তাদের হচ্ছে তুমি আ ভিজিবিলিটি কিরকম দিবা, ঠিক আছে? তাদেরকে পারমিশন কিরকম দিবা। এগুলো আবার ক্লায়েন্টের কাছ থেকে একটু রিকোয়ারমেন্ট নিল। ওইটা ইমপ্লিমেন্ট করলো, টেস্টিং করে আবার হচ্ছে ওইটা ক্লায়েন্টকে দেখালো যে দেখো এতটুক হয়েছে তোমার কি এতটুকের এক্সেলটা হচ্ছে এইভাবে থাকতে হবে তবে কি হয় যে তোমার এই প্রত্যেকটা যে আমরা লাইফ সাইকেলের যেগুলো দেখলাম প্রত্যেকটা ফেজই কিন্তু হইতে থাকে কি প্রতিটা স্প্রিন্টে। এটাই হচ্ছে অ্যাজাইল আর ইসের মধ্যে তোমার ওয়াটারফল মডেল বলো বা ট্রেডিশন মডেল বলো সেটার মধ্যে আর এটা তো আমি প্রথমে বলতেছি এখানে আমার আসছো যে হওয়ার ফলে তাহলে আমরা কি বললাম যে আমার দেখা যায় যে টাইমটা আর রেজাল্টের মধ্যে ওয়াটারফল মডেলে বেশি লাগে বাট অ্যাজাইলের ক্ষেত্রে কি হয় কম লাগে কেন যেটা বললাম যে ধরো তুমি ফার্স্টের একটু কাজ বলে ফেললে সে ইউজার ক্লায়েন্ট যে সে দেখে ফেললো যে হ্যাঁ ওকে আছে কিনা তো এই করতে করতে দেখা যাচ্ছে যে ফাইনালি যে আমাদের প্রোডাক্টটা বিল্ড করা দরকার সেটা টাইমটা অনেক কমে আসে কারণ তোমার বারবার ঠিক করতে হচ্ছে না ঠিক আছে তো এটাই হচ্ছে ওয়াটারফল আর অ্যাজাইলের মধ্যে বুঝতেছি কি আমাদের ট্রেডিশনাল মডেল এছাড়া আরো মডেল আছে বাট সেগুলো এখন ইউজ হয় না মেইনলি ইউজ হয় হচ্ছে সব এতটুকু আবার ক্লিয়ার জি ম্যাম অ্যাজাইলের এতটুকু কি বুঝে গেছে সবার হ্যাঁ হ্যালো ম্যাম হ্যাঁ বুঝি না হ্যাঁ বলো ম্যাম অ্যাজাইল মডেলের মধ্যে মানে প্রত্যেকটা স্প্রিন্টের মধ্যে কি একবার এক একটা ওয়াটারফল হয়? হ্যাঁ বলতে পারো ও আচ্ছা আচ্ছা নামগুলা ঠিক আছে যে সেম। প্রত্যেকটা স্প্রিন্টে মানে এখানে কি করা হয় জি জি হ্যাঁ আমি তো এটাই বললাম যে এই যে এখানে যে আমরা ৬টা ফেজের কথা বলতেছি এই ৬টা ফেজই হচ্ছে ওয়াটারফলে যেটা হয় যে পুরাটা কমপ্লিট করে তারপরে নেক্সট ফেজে যে পুরাটা কমপ্লিট করে নেক্সট ফেজে হয় বাট অ্যাজাইলে তা হয় না অ্যাজাইলে ৬টা ফেজই হইতে থাকে কি প্রত্যেকটা কাজের জন্য যে তোর ধরো তুমি লগ ইন পেজ বানাবা তাহলে লগ ইন পেজের জন্য এই ৬টা কাজ একবার হয়ে যাবে যাতে লগ ইন পেজ নিয়ে আর কারো কোনো ডাউট না থাকে ঠিক আছে একদম ফাইনাল বিল্ড করার পরে না বলে আমি তো এরকম লগ ইন পেজ চাইনি ঠিক আছে তো পেজ মিনিটের কাজের জন্য আবার এটা করা হয় এরকম হচ্ছে গিয়ে প্রোডাক্ট ব্যাকলগ প্রোডাক্ট কি যেমন কতগুলো হচ্ছে গিয়ে আগে ভাগ করি তো প্রোডাক্ট ব্যাকলগ থেকে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে স্প্রিন্ট বানানো হয় যে স্প্রিন্টে এক এক ব্যাকলগ থেকে একটা করে কাজ নিয়ে সেখানে স্প্রিন্ট ব্যাকলগে রাখা হয় দেন ওইটা নিয়ে কাজ করা হয় বুঝে গেছে সবার এতটুকু ক্লিয়ার জি ম্যাম আচ্ছা সো নেক্সট কাম সিস্টেম অ্যানালাইসিস ঠিক আছে সিস্টেম অ্যানালাইসিস আমরা পুরোটা এখন পড়বো না পুরোটা আমরা ফাইনালে পড়বো বাট এখন এটার থেকে আমরা যেটুকু একটু জানবো যে আমরা একটা ডায়াগ্রাম শিখছি ইউএমএল এর ক্লাস ডায়াগ্রাম তাই না আরো ডায়াগ্রাম আছে যেমন বলছিলাম কি অবজেক্ট ডায়াগনস্টিক ডায়াগ্রাম সিকোয়েন্স ডায়াগ্রাম এছাড়া এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ঠিক আছে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এখন আমরা ধরনের ইমেল ডায়াগ্রাম কি বললাম নাও ম্যাম কথা অনেক কাইটা কাইটা আসতেছে ম্যাম আমরা কি ক্লাস ডায়াগ্রাম করতে যাচ্ছে সিস্টেম এনটিটি থাকতেছে তাই না একটা ক্লাস করতে
জিনিস দেখাচ্ছি। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমি কি দেখাবো যে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? পুরো সিস্টেমটা কিভাবে কাজ করতেছে সেইটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে দেখাচ্ছি? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এটুকু কি বোঝা গেছে যে সিস্টেমটা কিভাবে বিহেভ করবে, ঠিক আছে? সেটাই স্পেসিফাই করবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। যেটা আমরা নাম দেখেই বুঝতেছি যে অ্যাক্টিভিটি, যে সিস্টেমের অ্যাক্টিভিটিটা কি। একটু ১ মিনিট। ওকে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি মিস, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। তো অ্যাক্টিভিটি মডেলে তাহলে আমরা কি বললাম যে স্পেসিফাই করবে যে সিস্টেমটা কিভাবে আমাদের বিহেভ করতেছে সেটা। এটা ড্র করার জন্য তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে সিম্বলগুলো জানতে হবে, তাই না? তো এটা সিম্বলগুলো কি? একটু দেখি। এটা পড়বো হচ্ছে তোমরা ৩ নাম্বার বুকে চ্যাপ্টার 9 এ। ঠিক আছে? চ্যাপ্টার 9 এ হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম পাবো। এখান থেকে আসি তাহলে আমাদের এখানে প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমরা যদি ইনিশিয়াল বা আমাদের স্টার্টিং সিম্বল যদি আমরা বলতে চাই, তো স্টার্টিং নোটটা আমরা শো করব কিভাবে? যে একটা এরকম ব্ল্যাক সার্কেল দিয়ে হচ্ছে আমাদের স্টার্ট সিম্বলটা স্টার্ট করতে হবে, ঠিক আছে? যে এটা কি রিপ্রেজেন্ট করবে? যে এখান থেকে আমাদের তোমার অ্যাক্টিভিটিটা বা প্রসেসটা স্টার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে যদি আমরা এরকম শেপ করি, ঠিক আছে? এটা ওভাল শেপ অনেকটা। তো এরকম যদি রেক্ট্যাঙ্গেল ওভাল শেপ আঁকো, সেটা কি রিপ্রেজেন্ট করবে? যে ডিফারেন্ট অ্যাক্টিভিটি অর ডিফারেন্ট স্টেট, ঠিক আছে? যেমন এখানে দেখো যে সিলেক্ট সাইট। সিলেক্ট সাইট হচ্ছে একটা প্রসেস বা একটা অ্যাক্টিভিটি আমরা বলতে পারি। সেটার জন্য আবার যদি আমি কোনো অ্যাকশনও বুঝাইতে চাই, ঠিক আছে? তার কোনো কাজ বুঝাইতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমার সেম সিম্বলই ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সিম্বলটি ইউজ করব ডিফারেন্ট অ্যাক্টিভিটি বা অ্যাকশনের জন্য। দেন যদি আমরা কন্ট্রোল বোঝাতে চাই যে কন্ট্রোল ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, তখন আমাদের ইউজ করতে হবে কি এরকম অ্যারো ইউজ করতে হবে, ঠিক আছে? এছাড়া আমাদের আছে কি যে এখান থেকে যদি আমরা এটা দেখি যে আমাদের যদি ডটেড লাইন হয়, তখন সেটা কি বোঝাচ্ছে? যে এটা তো আমরা বুঝালাম যে এখান থেকে এখানে কন্ট্রোলটা ফ্লো হচ্ছে। আর যদি আমরা বুঝাই যে অবজেক্ট ফ্লো বুঝাইতে, দ্যাট মিনস হচ্ছে যে তোমার এটার জন্য এটার পরে যে ফিনিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফিনিশ কনস্ট্রাকশন, এরপরে এটা কার কাছে যাবে, ঠিক আছে? কোনো একটা অ্যাক্টিভিটির কাছে না, তখন হচ্ছে আমরা দিব কি এরকম ডটেড অ্যারো, ঠিক আছে? সেটাকে আমরা কি বলতেছি? অবজেক্ট ফ্লো। তাহলে আমরা আরেকবার যদি একটু বলি যে আমার যদি একটা অ্যাক্টিভিটি বা একটা অ্যাকশন থেকে আরেকটা অ্যাকশনের দিকে ফ্লো করে, তখন হচ্ছে আমরা দিচ্ছি কি একদম এরকম সলিড অ্যারো লাইন যেটা সেইটা। আর ডটেড লাইনটা কখন দিচ্ছে? যখন হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি না, একটা অ্যাক্টিভিটি থেকে যখন কোনো অবজেক্টের দিকে যাবে, ঠিক আছে? যে একটা এন্টিটির দিকে যাবে, তখন হচ্ছে আমি ডটেড লাইন ইউজ করবো, ঠিক আছে? কারণ দেখো এটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি না, ঠিক আছে? একটা এন্টিটি বোঝাচ্ছে যে সার্টিফিকেট অফ অকুপেন্সি, যে কমপ্লিটেড, এটা এরকম কিছু একটা অবজেক্ট যখন আমি বুঝাচ্ছি,
তখন আমি ইউজ করব হচ্ছে ডটেড অ্যারো। আর যদি আমার একটা অ্যাকশন থেকে একটা অ্যাকশনে যায়, ঠিক আছে? যে প্রেস লগইন বাটন, দেন প্রেস ওখান থেকে ধরো যাবে হচ্ছে প্রেস নেক্সট পেজ। তাহলে এগুলো সব একেকটা অ্যাকশন বুঝাচ্ছি। তো একেকটা অ্যাকশনে গেলে হচ্ছে তখন আমার ইউজ করতে হবে কি আমার সলিড লাইনটা। আর যদি আমার কোনো অ্যাকশনে না যায়, আরেকটা অবজেক্টের কাছে যাবে, আরেকটা ইউজারের কাছে যদি ফ্লোটা যায়, তখন আমাকে ডটেড লাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে? আর যখন আমার হচ্ছে ফাইনাল নোডে আমি পৌঁছে যাবো যে আমার অ্যাক্টিভিটিটা ফিনিশ বা প্রসেসটা ফিনিশ, তখন আমাকে কি করতে হবে যে আমার যেটি স্টার্ট সিম্বল ছিল সেটাকে এরকম ডাবল সার্কেল করে দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে ফিনিশ স্টেট। বুঝা গেছে? সো এইভাবে করে আমরা ফিনিশ স্টেট দিতে পারি। সো আমাদের স্টার্টটা ছিল হচ্ছে জাস্ট শুধু একটা সার্কেল, আর যদি আমরা ফিনিশ স্টেট বুঝে বা ফাইনাল স্টেট বুঝে, তাহলে কি ওই সলিড সার্কেলের মধ্যে আমাকে আউটসাইডে আরেকটা সার্কেল দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এন্ড দেন হচ্ছে যদি আমার কোনো ডিসিশন নোড থাকে, তার মানে সেটা হচ্ছে আমাদের এইভাবে দিতে হবে। সো অনেকটা ফ্লোট চার্টের মতো, ঠিক আছে? সো ডিসিশন নোডের জন্য আমাদের হচ্ছে এরকম ডায়মন্ড শেপ দিতে হবে। এখানে এই ডায়মন্ড শেপটা আরেকটা কাজে ইউজ হয়, সেটা হচ্ছে কি একটা তো ডিসিশন নোড হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে কি মার্জ নোড হিসেবে কাজ করে, ঠিক আছে? সো ডিসিশন নোডের ক্ষেত্রে কি হয়? ডিসিশন নোডের ক্ষেত্রে হয় যে আমার ধরো এখান থেকে যদি একটা ফ্লো আসে, সে এখন ডিসিশন নিবে যে এই ফ্লোটা এখন কোন দিকে যাবে, ঠিক আছে? যে ধরো কেউ একজন পাসওয়ার্ড আর আইডি দিল, ঠিক আছে? এখন দেওয়ার পর ডিসিশন নিবে যে সেটা কারেক্ট কি ইনকারেক্ট। যদি কারেক্ট হয় তাহলে একদিকে ফ্লো করবে, ইনকারেক্ট হলে আরেক দিকে ফ্লো করবে। যদি কোনো অন্য কোনো ওয়ে দেওয়া হয় তখন আরেক দিকে ফ্লো করবে। সো ডিসিশন নোটটা হচ্ছে এইভাবে কি করে ফ্লোটাকে কোন দিকে যাবে সেটা সে ডিসাইড করে। আবার কি বললাম যে এই ডায়মন্ড সিম্বলটা আরেকটা নোট হিসেবে কাজ করে, সেটা কি মার্জ নোট হিসেবে, যে একসাথে যদি অনেকগুলা তোমার কন্ট্রোল আসে, ঠিক আছে? সেইটার জন্য আমরা মার্জ নোট ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যে এখানে তোমার আসতেছে অনেকগুলা নোট, বাট সে সেটাকে এখন এখানে আসার পর যে এখান থেকে অনেক দিক থেকে তোমার ফ্লোটা আসলো, তারপরে সে এটাকে মার্চ করে একদিকে ফ্লো করে দিবে, ঠিক আছে? যে অনেক দিক থেকে তোমার ডাটা আসতেছে, এখন অনেক দিক থেকে ডাটাকে সে একটা হোল ডাটাতে কনভার্ট করবে, দেন সে মার্চ করে ই করবে। সো যদি এরকম সাইন হয় যে অনেক দিক থেকে ডাটা আসতেছে এবং সে একটাতে কনভার্ট করতেছে, তাহলে আমি তখন এই ডায়মন্ড শেপটাকে বলতেছি কি মার্জ নোট। আর যদি এমন হয় যে একটা থেকে আসতেছে বাট সেখানে ডিসিশন নিয়ে কোন দিকে যাবে সেটা ডিসাইড করতেছে, তখন আমি এটাকে বলতেছি কি ডিসিশন নোট। তো এই দুইটার মধ্যে কি সবার পার্থক্যটা বুঝে গেছে? দেখতে একই হইলেও কিন্তু অ্যারোর উপর ডিপেন্ড করতেছে এবং তার কাজের উপর ডিপেন্ড করতেছে যে এটা মার্জ নোট হচ্ছে নাকি আমার ডিসিশন নোট হচ্ছে। তো ম্যাম এই এটা কি ঠিক আছে? বলো। জি ম্যাম, এই চিত্রের মধ্যে কোনটা ডিসিশন নোড ম্যাম এখানে? এখানে হচ্ছে এটা ডিসিশন নোট হিসেবে আসতেছে, ঠিক আছে? এখন এখানে তো এটা ইকুয়াল বলা হয়েছে, এখন এটার মধ্যে তো তোমার আগে কাজটা দেখাইতে হবে যে সে কি কাজ করতেছে। যেমন এখানে হচ্ছে কি নট অ্যাকসেপ্টেড হইলে সে এদিকে যাচ্ছে, অ্যাকসেপ্টেড হইলে সে নিচে যাচ্ছে। তো এটা ডিসিশন হিসেবে কাজ করতেছে, কারণ একটা আসতেছে আর দেখো বের হয়েছে দুইটা। তো এটার সাথে ম্যাচ খাচ্ছে যে একটা নোড আসতেছে ইনপুট হিসেবে আর আউটপুট হিসেবে তার দুইটা নোট বের হচ্ছে, ঠিক আছে? এখানে তিনটা দিছে, এর মানে এই না যে তিনটে, এখানে আমি বলছি যে একের বেশি যদি বের হয়, ঠিক আছে? যে ডিসিশন নিয়ে আমার যদি অনেক অপশন থাকে। তো এখানে দেখো যে এই যে এখানে নিচে একটা গেছে এলস আর নট অ্যাকসেপ্টেড হয়ে এদিকে আরেকটা নোট তোমার অ্যারো বের হয়েছে। তো এটা হচ্ছে ডিসিশন নোট হিসেবে আছে। ক্লিয়ার? এতটুকু কি সবার বুঝে গেছে? জি ম্যাম। ওকে, দেন নেক্সট হচ্ছে আমাদের আরো কি আছে, আরেকটা হচ্ছে কি ফর্ক নোটস। ফর্ক নোটস যদি এরকম হয় যে আমার একটা ফ্লো আসতেছে এবং সেটাকে যদি আমি মাল্টিপল কনকারেন্ট ফ্লোতে ডিভাইড করে দেই, তখন হচ্ছে সেটা আমাকে বলতেছে কি ফর্ক। অনেকটা ফর্কের কাঁটা চামচের মতো দেখতে দেখতে হচ্ছে সেটাকে ফর্ক নোট বলে। যে ধরো একটা ফ্লো আসতেছে এবং সেটাকে আমি কয়েকটা প্যারালাল ফ্লোতে যদি এভাবে ডিভাইড করে দেই, তাহলে আমি বলবো কি যে এটা হচ্ছে ফর্ক নোট। যেমন এই জায়গাটাই হচ্ছে যেখানে দেখো একটা এখানে আসছে এবং এই একটা ফ্লোকে সে দুইটা ভাগে ভাগ করে দিছে না, তো এই জন্য এটাকে বলা হচ্ছে কনকারেন্ট ফর্ক বা ফর্ক নোট।
এটা ক্লিয়ার? যে একটা যদি আসে এবং সে যদি ২ ভাগে ভাগ করে দেয় এভাবে, ঠিক আছে? তখন সেটা হচ্ছে কি ফর্ক নোড। আর যদি আবার এরকম হয়, উল্টাটা হয় যে অনেকগুলো আমার ফ্লো আসতেছে এবং সেটাকে সে একটাতে সিঙ্ক্রোনাইজ করতেছে, ঠিক আছে? তখন সেটা হয়ে যাবে কি জয়েন নোডস। যেমন এই জায়গাটাতে দেখো যে ২ টা কাজ এখানে আসছে এবং ২ টা কাজ আসার পরে সে একটা ফ্লোতে কনভার্ট করতেছে। তাইলে সেটা হচ্ছে আমাদের কি জয়েন নোড, ঠিক আছে? সো এইটাকে আমরা বলবো হচ্ছে জয়েন নোড। সো এখানে দেখতে পাবা যে এটা হচ্ছে কনকারেন্ট জয়েন নোড। সো যদি এরকম হয় দেখতে যে একটা নোড আসছে এবং আমি কয়েকটা নোডে ভাগ করে দিচ্ছি বা কয়েকটা টাস্কে ভাগ করে দিচ্ছি ফ্লোটাকে, তখন হচ্ছে আমার সেটা ফর্ক নোডস। আর যদি অনেকগুলা থেকে আমি একটাতে মার্জ করি বা সিঙ্ক্রোনাইজ করি, তখন আমার সেটা হয়ে যাচ্ছে কি বলো কি সেটা জয়েন জয়েন নোড। জয়েন নোড। জি ওকে, সো এতটুকু সবার ক্লিয়ার? জি ম্যাম, এই যে আমাদের এই কাজগুলো কি কি এখানে যে ডু সাইট ওয়ার্ক, এরপরে এই হ্যাঁ, কাজগুলো আচ্ছা, কোনগুলা? কাজগুলা হচ্ছে এটা তো ডিপেন্ড করবে যে তোমার নিজের প্রজেক্টের যেটা কাজ বা যেকোনো একটা সফটওয়্যারে হচ্ছে কি কি কাজ করতে হবে সেগুলা হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? যেমন ধরো আমি যদি আসি যে আমরা একটা ফর এক্সাম্পল হচ্ছে কি সফটওয়্যার বানাবো যেখানে আমাদের কি করতে হবে, একটা লগ ইন পেজ বানাইতে হবে, ঠিক আছে? বা লগ ইন সাইট বানাইতে হবে যেখানে মানুষ হচ্ছে লগ ইন করতে পারবে। তো সেটার জন্য তাহলে আমাদের কি কাজ হবে, ফার্স্ট কাজ হবে যে আমাদের তোমার খুঁজে বের করা যে লগইনের তাইলে আমাদের কি কি কাজ হয়, তাই না? তাহলে সেটার জন্য আমরা যদি একটু দেখি, সো আমরা এখন বললাম কি যে আমাদের সিস্টেমটা হচ্ছে একটা লগইন সিস্টেম বানাইতে চাচ্ছি। তো লগইন সিস্টেম যদি বানাইতে চাই তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি যে আমরা একটা লগইন সিস্টেমে আমরা তাহলে স্টার্ট নোড থেকে স্টার্ট করলাম, তাই না? সো স্টার্ট নোড আমরা জানি কি যে এরকম আমাদের একটা ব্লক সার্কেল দিতে হবে, রাইট? দেন আমাদের কাজ হচ্ছে কি যে অ্যাক্টিভিটিগুলো বের করা বা অ্যাকশনগুলো বের করা, যে কাজ কি কি হবে। সো এটা কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার অ্যাকশনগুলো কি কি। যেমন আমি বলতেছি কি যে আমারটা হচ্ছে লগইন সিস্টেম। তো তাইলে আমাকে বলো যে তাহলে একটা লগইন সিস্টেমে আমরা কি কি কাজ করি, শুরু থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি কাজ করি বলো তো? ধরো আমি ফেসবুকের লগইন পেজের কথা চিন্তা করি, তাহলে আমার ফার্স্ট কাজ কি হয়? একটা ইন্টারফেস কি তৈরি করতে হবে? ইন্টারফেস ক্রিয়েট করাটাই হচ্ছে আমার টোটাল একটা ধরো সফটওয়্যার বানানোর কাজ, আচ্ছা, তাহলে তো ঠিক ম্যাম আছে? ভেরিয়েবলস নেয়া। তার মানে ভেরিয়েবলস নেওয়া হচ্ছে আমার তো প্রথমে কি যে ভেরিয়েবল আমরা কি নিই যে ইউজারের আইডি নিই, আইডি। তাই না? সো ইউজার আইডি এটা কি, সো এটা একটা কাজ হতে পারে যে এন্টার ইউজার আইডি, সো এটা একটা কাজ, জি তাই না? দেন নেক্সট কাজ কি হতে পারে এন্টার পাসওয়ার্ড। তো প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের এক একটা অ্যাক্টিভিটি। দেন তারপরে আমাদের কি, তাহলে আমরা যদি এটাকে এখন এখানে আঁকাই তাহলে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি এভাবে ড্র করতে হবে, তাই না? সো আমাদের যেটা কাজ সেটা আমরা এখানে লিখে দিই, তাহলে আমাদের জন্য যে এন্টার আইডি। দেন নেক্সট ফ্লো হচ্ছে আমাদের কি এন্টার পাসওয়ার্ড, ঠিক আছে? দেন তারপরে আমরা কি কাজ করি? তারপরে হচ্ছে এই মেন ইন্টারফেসে চলে যায় আর কি আমাদের। আচ্ছা, মেইন ইন্টারফেসে যাওয়ার আগে ইন্টারনালি কি কাজ হয় এই দুইটা দেওয়ার পর, আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর? সাবমিট, লগইন হয়। লগইন, লগইন যে কোনো আইডি আর পাসওয়ার্ড দিলেই কি লগইন হয়ে যাবে? না না, রং। না, ও হ্যাঁ, তার মানে কি আগে এখানে একটা চেকিং চলে, তাই জি না? জি জি যে এই দুইটা দেওয়ার পর হচ্ছে আমার নেক্সট কাজ হয় হচ্ছে চেকিং করা, তাই না? যে আমি যে আইডি আর পাসওয়ার্ড দিছি এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে কি আমি আমার ফেসবুকটা হচ্ছে প্রথমে সাইন আপ করছিলাম কি করি নাই, রেজিস্টার করছি কি করি নাই, তাই না? সো
সো আমার এই চেকিংটা ইম্পর্টেন্ট। সো চেকিংটা দ্যাট মিনস তাহলে কি হবে, যদি আমি রাইটটা দেই তাহলে আমার একদিকে ফ্লো করতেছে, আর রাইট না দিলে আমার তখন আবার চাইবে, তাই না, যে তোমার পাসওয়ার্ড আইডিটা হচ্ছে রং, তুমি আবার দাও। দ্যাট মিনস এখানে একটা ডিসিশন নোডের তখন দরকার হচ্ছে, তাই না, যে আমার চেক করবে যে আইডি অ্যান্ড পাসওয়ার্ড কারেক্ট অর নট, ঠিক আছে। সো এটা তাহলে আমাদের ডিসিশনের কাজ হচ্ছে। সো যদি কারেক্ট হয় তাহলে আমার ধরলাম যে ইয়েস এ একটা যাবে, আর কারেক্ট না হইলে আমার আরেকটা ফ্লো বের হবে নো। সো আমার তখন হচ্ছে একটা ডিসিশন ডায়াগ্রাম লাগতেছে। দেন নো হইলে তাহলে আমার আবার কি যাবে, আবার হচ্ছে আমাকে শো করতে পারে যে রং পাসওয়ার্ড বা রং আইডি, তাই না, বা আমাকে আবার হচ্ছে বলবে এখানে যাইতে যে এন্টার আইডি, তাই না। দেন যদি আমার কি হয়, এই দুইটা কারেক্ট হয়, দেন আমার নেক্সট কাজ কি? তারপরে তো কারেক্ট হইলে নেক্সট কাজ এই যে মেইন And ইন্টারফেসে তারপর চলে যায়। হোম পেজ। দ্যাট মিন্স আমার সাকসেস হয়েছে, তাই না। সো আমি বলতে পারি কি যে লগ ইন সাকসেস, তাই না। সো যদি লগ ইন সাকসেস হয়ে যায় এবং ধরলাম যে আমাদের কাজ হচ্ছে এতটুকু করা, ঠিক আছে, দেন তাহলে আমার চলে যাবে কোথায়, ফাইনাল স্টেটে। ও আচ্ছা, তারপরে বুঝা ম্যাম গেছে? এই যে ফর্কের যেই একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন না ম্যাম, ওই যে জয়েন, আচ্ছা ওইটা হ্যাঁ, কিভাবে ইউজ করবো এখানে? আচ্ছা এখানে যেমন এটুক কাজের জন্য আমাদের লাগতেছে না লগ ইনের, এমন না যে আমাদের প্রত্যেকটা সিম্বল যা যা আমরা শিখছি, একটু এক minute। হ্যাঁ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। জি মিস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যতগুলো সিম্বল আমরা দেখলাম, ঠিক আছে, নট নেসেসারি যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমাদের সব সিম্বলই ইউজ করতে হবে, ঠিক আছে। আমাদের যখন যে সিস্টেমের জন্য যেরকম দরকার হবে সেইটার জন্য আমাদের কি করতে হইতে পারে, এক এক ধরনের সিম্বল ইউজ করতে হইতে পারে। যেমন এখন যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এই ক্ষেত্রে যেমন আমাদের সবগুলা লাগে না, তাই না, ফর্ক জয়েন ওগুলা কোনোটাই লাগে না। আবার ধরো হচ্ছে যে আমার অন্য একটা সিস্টেমের জন্য হয়তো লাগবে, ফর এক্সাম্পল যে উম, উম, ধরো কি বলতে পারি, আমার ফর্ক কখন লাগতে পারে, ফর্ক লাগতে পারে ফর এক্সাম্পল যে তোমার আসতে পারে, আহ ধরো লগ ইন হইলো, তো এখন ধরো এটা ফেসবুকে হইলে তো হোম পেজে আসতেছে, বাট ফেসবুক হোম না হয়ে যদি আমরা অন্য কোনো লগ ইন সিস্টেম ক্রিয়েট করি, ফর এক্সাম্পল ধরো তোমার অনলাইন ব্যাংকিং এর জন্য আমরা একটা লগ ইন সিস্টেম বের করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে অনলাইনের ক্ষেত্রে আফটার লগ ইন তাহলে তুমি যে কয়টা পেজ দেখতে পাবা, তাই না, তাহলে সেইখানে সে মুভ করবে না। যে ধরো আমার যদি এখন একটা ব্যাংকিং সিস্টেম হয়, তাহলে আমি এটা বললাম যে এটা আমার ফাইনাল স্টেট না, আমার লগ ইন সাকসেস হইলে সে দেখতে পাবে আরো কয়েকটা পেজ, তাই না, যেমন ভিজিবল হবে যে তার ব্যালেন্স কত, সো ব্যালেন্স যে পেজ, ঠিক আছে, সো সি ব্যালেন্স পেজ, এটা একটা আমার টাস্ক হইতে পারে। দেন তারপরে আমার ধরো যাইতে পারে হচ্ছে আরো পেজ, যেমন সি হচ্ছে তোমার লোন কত আছে সেটা সে দেখতে পাবে। তারপরে ধরো আরো সে করতে পারবে হচ্ছে যদি অনলাইন ট্রানজেকশন করতে চায় সেটা। সো তখন তাহলে কি হবে যে সে লগ ইন করার পর আসলে কি করতেছে, কনকারেন্টলি প্যারালালি সে এই কয়টা জায়গায় তাকে পারমিশন দিয়ে দিচ্ছে। তখন আমরা যেমন এটা দেখানোর জন্য ফর্ক ইউজ করতে পারি যে সে কি করতেছে, প্যারালালি যাতে তার কাজগুলো হয়, ঠিক আছে, যে সে একসাথে এই তিনটা কাজ যদি লগ ইন সাকসেস হয় সে এই তিনটা কাজ করতে পারবে, বুঝা গেছে। আবার ধরো এই তিনটা কাজ করে সে যদি একটা জায়গা থেকে লগ আউট প্রেস করে, তখন তারপরে আবার আমরা কি করতে পারি যে এখানে সে যদি বলে যে
ব্যালেন্স দেখা শেষ, এরপরে সে হচ্ছে লগ আউট বাটনে যদি প্রেস করে, লগ আউট বাটনে প্রেস করার পর তাহলে কি হইতে পারে আমার, যে এই সব জায়গা থেকে আমার ফাইনাল স্টেজ যেটা বা ফিনিশ সেটা পেজে চলে যেতে পারে। ঠিক আছে, যে লগ আউট পেজ। ঠিক আছে, সো এখানে তাহলে আমার আবার মার্জ হয়ে যেতে পারে, যে এই সব জায়গা থেকে লগ আউট হইলে সে একবারে লগ আউট পেজে সে আসতে পারে। ঠিক আছে, যে এই তিনটা থেকে যেটাতেই হচ্ছে প্রেস করুক না কেন, তারপরে সে কিসে চলে যাবে, লগ আউট পেজে চলে যাবে। বা এটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে যদি এটাকে আমরা না নিই, এখানে আমরা এইভাবে একটা বার দিতে পারি, বার দিয়ে বলতে পারি যে লগ আউট পেজে চলে যেতে পারে। সো যেটা মেইন কথা বলতেছি, যে এগুলা তো এক একটা সিম্বল দিয়ে আমরা এক একটা জিনিস দেখাইতে পারি, বাট মেইন হচ্ছে যে প্রত্যেকটা সিম্বলই যে লাগবে তা না, এটা সিস্টেম ভিত্তিতে অ্যাক্টিভিটি যেমন চেঞ্জ হবে। যেমন তোমরা যারা ধরো অনলাইন কার্ড সিস্টেম ইউজ করছো, ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকের সিস্টেম অনুযায়ী অ্যাক্টিভিটি ডায়াগ্রামের অ্যাকশন গুলা বা অ্যাক্টিভিটি গুলা কি হবে, চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে, সবার কিন্তু সেম হবে না, কারণ এক একজনের অ্যাক্টিভিটি এক এক রকম হবে। বুঝে গেছে? তো তাইলে যদি এখন আমরা একটু আসি যে আমরা তাহলে কিভাবে এই পুরো জিনিসটা দাঁড় করবো, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফিগার আউট করা যে আমাদের অ্যাকশন গুলা কি হবে, তাই না? সো আমাদের ফার্স্ট কাজ যেটা আমরা যেখানে যেমন করলাম যে আমাদের অ্যাকশন বা অ্যাক্টিভিটি গুলা কি কি। সো আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার সময় আমাদের তো প্রথম কাজ তাহলে কি, ফাইন্ড আউট আওয়ার অ্যাকশনস অর অ্যাক্টিভিটি, তাই না? প্রথম কাজই কিন্তু এটা একটা। ঠিক আছে, সো যেটা তোমাদের করতে হবে, তোমাদের নিজে নিজে প্রজেক্টে আগে অ্যাকশন গুলা কি কি, যেমন কত অ্যাসাইনমেন্ট ছিল যে ক্লাসগুলা কি কি সেটা ফাইন্ড আউট করছে। এখন হচ্ছে যে তোমার কি বের করতে হবে, প্রত্যেকটা পুরা এই কাজের কি কি কাজ তোমার আছে, ঠিক আছে, অ্যাকশন গুলা কি কি হবে সেইটা বের করা। 2 নাম্বার হচ্ছে ফিগার আউট করা যে এর অ্যাক্টর গুলা কে কে বা ইউজার গুলা কে কে। ঠিক আছে, যে এই পুরো সিস্টেমে কারা আসলে কাজ করতেছে বা এই পুরো সিস্টেমটা কে ইউজ করতেছে সেরকম জিনিস ইউজ করা। যেমন লগ ইন যদি আমি বলি, তাহলে লগ ইনে আমরা কি, আমরা ইউজার, ইউজার হচ্ছে আমরা একজন অ্যাক্টর, যে ডেভেলপ করতেছে সে একজন অ্যাক্টর, তাই না? সো এইভাবে, বা আরো যদি বলি যে ফেসবুকের মধ্যে পেজ ওনার আছে, তো তারা এক একটা অ্যাক্টর। তো অ্যাক্টর মিন্স কে, যে কারা এটাকে ইউজ করবে বা কারা এর জন্য রেসপন্সিবল। ঠিক আছে, সো নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে অ্যাক্টর ফাইন্ড আউট করা। ঠিক আছে, অ্যাক্টর ফাইন্ড আউট। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের নেক্সট টাস্ক হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমার ফাইন্ড আউট করা কি, ফ্লো অ্যামং দ্য অ্যাকশনস অর অ্যাক্টিভিটি। ঠিক আছে, যে আমরা এটা বের করলাম যে অ্যাকশন কি কি এবং অ্যাক্টর গুলা বের করলাম। নেক্সট হচ্ছে যে কোন অ্যাক্টিভিটি থেকে বা কোন অ্যাকশন থেকে আমার ফ্লোটা কোথায় যাবে সেটা ফাইন্ড আউট করা হচ্ছে আমাদের নেক্সট কাজ। আর 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার কাজ হচ্ছে আমাদের অ্যাড করা সুইম লাইন্স। সুইম লাইন্স কি জিনিস, সুইম লাইন্স হচ্ছে আমি একটু যদি বলি, যে ধরো অ্যাক্টর তো ফাইন্ড করলাম, তাই না, যে অ্যাক্টর ধরো যে আমার ব্যাংকিং সিস্টেমে যদি অ্যাক্টর বলি, তো তাহলে আমার কে কে অ্যাক্টর থাকতে পারে। ব্যাংকিং সিস্টেমে হচ্ছে আমার অনলাইন ব্যাংকিং সিস্টেম যদি আমরা বলি, তাহলে আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার, একটা অ্যাক্টর হইতে পারি, তাই না? তারপরে ধরো হচ্ছে গিয়ে আমার নমিনি যে সে একজন হচ্ছে অ্যাক্টর হইতে পারে। তারপর হচ্ছে ব্যাংকে যে তোমার এই পুরা জিনিসটা সেভ করা আছে, তাই না, যে তোমার পাসওয়ার্ড, তোমার অ্যাকাউন্টস কত, এটা সো আমি বললাম যে ব্যাংকে সার্ভার। ঠিক আছে, সো এগুলো হচ্ছে এক একটা অ্যাক্টর ব্যাংকিং সিস্টেমে। হ্যাঁ, ড্রয়ারে সো এগুলো হচ্ছে এক একটা অ্যাক্টর। সো এক একটা অ্যাক্টর বের করার পর যেটা আমাদের করতে হবে, যে আমরা ধরো অ্যাকাউন্ট হোল্ডার, সে অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছে যে প্রথম থেকে কাজটা স্টার্ট করলো, তাই না, যে সে স্টার্ট হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাক্টর থেকে। দেন সে হচ্ছে কি করতেছে, যে লগ ইন করতেছে, লগ ইন করে হচ্ছে তোমার ধরো এখানে লগ ইন পেজ, সে মানে ওয়েবসাইটে ইউআরএল এ ক্লিক করার পর ধরো তার কাছে লগ ইন পেজ আসলো। লগ ইন পেজ করার পর সে ধরো আইডি আর পাসওয়ার্ড দিল। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের কি কাজ ছিল,
কাজ ছিল হচ্ছে গিয়ে চেকিং, তাই না? সো এই চেকিংটা কোথায় হয়? চেকিংটা হয় যেই অ্যাক্টরের কাছে আমাদের কিন্তু তখন চলে যাবে গিয়ে যে ফ্লোটা আসলে এই যে যেটা আমরা বলতেছিলাম যে চেকিং, দ্যাট মিনস ডিসিশন নোট যেটা হচ্ছে, তাই না? যে এটা আমরা বলতে পারি ভেরিফাই পাসওয়ার্ড বা ভেরিফাই ইউজার আইডি। তো ভেরিফিকেশনটা তাহলে হচ্ছে যেই জায়গায় আমরা সেই নোটটা আঁকাবো হচ্ছে ওই অ্যাক্টরের কাছে, এবং এইভাবে যে পুরা ডায়াগ্রামটা আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এভাবে আঁকাচ্ছি, বাট যখন আমাদের কি কাজ করতে হবে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে কোন অ্যাক্টর কোন কাজের জন্য রেসপন্সিবল, তখন কিন্তু আমাদের এভাবে ভাগ করে দিতে হবে, এবং তখন আমাদের এভাবে করে ডিভাইড করে দিয়ে সুইম লেন্সটা এইভাবে করে ড্র করতে হবে যে এটা একটা অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাক্টরের কাজ বা অ্যাক্টিভিটি হচ্ছে এইটুক, ব্যাংক সার্ভারের জন্য এটুক, তারপর নমিনি যদি থাকে সে যা যা কাজ করতে পারবে সেইটার তার এখানে। সো আমার ডায়াগ্রামটা একটাই হবে, ঠিক আছে? এমন না যে আমি নমিনির জন্য একটু আঁকাচ্ছি, ব্যাংক সার্ভারের জন্য আরেকটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকাচ্ছি। নো, আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটাই হবে, যেমন এখানে আমরা একটাই আঁকাইছি, বাট এটুকের মধ্যে যার যেই অ্যাক্টরের কাজ যতটুকু সেইটা যদি আমরা যেই লাইন দিয়ে ডিভাইড করে দিব সেটাকে আমরা বলতেছি যে সুইম লেন। যেমন আমি এটুকের মধ্যেই যদি আবার দেখাই যে তার মানে আমার ইউজার যে সে হচ্ছে একটা অ্যাক্টর, তাহলে আমার এতটুক কাজ হচ্ছে ইউজারের, তাই না? সো আমি তাহলে এটুক ভাগ করে দিলাম যে এটুক কাজ হচ্ছে আমার ইউজারের, এটুক কাজ হচ্ছে ভেরিফিকেশনটা হচ্ছে আমার সার্ভারে, যে সার্ভারে সে চেক করতেছে। দেন এটুক কাজ যেটা হচ্ছে সেটা আবার ইউজারের হচ্ছে এতটুকু কাজ হচ্ছে, ঠিক আছে? যদি আমি দুইটা অ্যাক্টর ধরি, তো এতটুকু কি বোঝা গেছে সবার? জি ম্যাম, এখন যদি আমি এই যে এই পুরা এই ফ্লো চার্টটা কি এক একটা স্প্রিন্টের মধ্যে করতে পারবো ম্যাম? পুরা ফ্লো চার্ট এক একটা স্প্রিন্টে করতে পারবা, হ্যাঁ করতে পারো, বাট সেটা অনেক বড় আকারে হবে না, ঠিক আছে? যে ধরো তুমি এখনই 100 জন ইউজার ইউজ করতে পারে এইভাবে হয়তো দাঁড় করাইতে পারবে না, তুমি হয়তো একটা কাস্টমারের জন্য আগে প্রথমে ডিজাইনটা বিল্ড করে কিভাবে কাজ করতেছে সেটুকু হয়তো কাস্টমারকে দেখানোর জন্য একটা স্প্রিন্টে এতটুকু কাজ রাখতে পারলে, বাট শুধু মানে এইভাবে তো আসলে ভাগ হয় না, এটা ডিপেন্ড করে যে তোমার পুরাটাই কি প্রথমে একটা টোটাল ছোট করে একটা বানাইতে হবে, নাকি তুমি হচ্ছে গিয়ে আগে ফ্রন্ট পেজটা বানাবা যে হ্যাঁ তোমার ইন্টারফেসটা দেখতে এরকম হবে। তো ইন্টারফেসের সময় হচ্ছে তোমার ওইটুক একটা স্প্রিন্টের কাজ, যে স্প্রিন্টে হচ্ছে তুমি জাস্ট শুধু ফ্রন্ট পেজটা বানাচ্ছ এবং ফ্রন্ট পেজের বাটনে ক্লিক করলে কোন পেজে যাচ্ছে এতটুকু হচ্ছে একটা স্প্রিন্টের কাজ, এবং ওইটুকের জন্য তোমার প্ল্যানিং করতে হবে। ওইটার জন্য ইউজারের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিতে হবে যে সে ফ্রন্ট পেজে আসলে কি কি চায়, যে ফ্রন্ট পেজের ফন্টগুলো ধরো কিরকম হবে, বা একটা পেজের মধ্যে এটা কেউ যে আমরা যেমন স্ক্রল করে নিচে নামি এরকম হবে, নাকি হচ্ছে জাস্ট একটাই থাকবে, স্ক্রল করা যাবে না। সো ওইটুকের জন্য রিকোয়ারমেন্ট নিয়ে নিল, দেন ওইটুক ইমপ্লিমেন্ট করলো, দেন ওইটার জন্য টেস্টিং করলো যে আমার এখন এতজন হইলে কিরকম হবে, ওরকম যদি এই ইউজার ভুল পাসওয়ার্ড দেয় বা এই পাসওয়ার্ড দেয় তাহলে কি সে লগ ইন হয়ে যাচ্ছে কিনা, সিকিউর আছে কিনা। সো ধরো শুধু ওইটুক কাজের জন্য একটা স্প্রিন্ট, দেন তারপরে হচ্ছে নেক্সট কাজের জন্য আরেকটা স্প্রিন্ট ধরা হইলো, এইভাবে। জি ক্লিয়ার? ম্যাম। ওকে, তো তাহলে এটা পড়বা হচ্ছে চ্যাপ্টার 19 থেকে, যেটা আছে তোমাদের হচ্ছে বললাম যে 3rd নাম্বার বুক যেটা, ঠিক আছে? এখানে তোমরা এই সব জিনিসগুলা পাবা, ঠিক আছে? এখানে এই সব কিছু বলা আছে, এটা পড়লেই পাবা। তো তাইলে আমরা এখান থেকে এই যে বই নাম্বার 3 যেটা দিছিলাম, এই বইটা ইউনিফাইড ল্যাঙ্গুয়েজ ইউজার গাইড, এই বইটার চ্যাপ্টার 1, 2 আর ওদিকে হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারে আছে হচ্ছে তোমার ক্লাস ডায়াগ্রাম, আর 19 নাম্বার চ্যাপ্টারে আছে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আর সাথে হচ্ছে পড়বা তোমরা ওই ইসের কি বলে এই যে এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 1, ঠিক আছে? চ্যাপ্টার 1, এবং আমি যে স্লাইডগুলো দিয়ে দিচ্ছি সেই স্লাইডগুলো থেকে আরো এক্সট্রা যে টপিকগুলো আছে, ঠিক আছে? যেমন 1 এর মধ্যে মেবি হচ্ছে তোমার ওই এসডিএলসি পড়বে না, সো সেটা তোমরা যেমন স্লাইডটা ফলো করতে পারো, ঠিক আছে? এসডিএলসি টা আছে হচ্ছে চ্যাপ্টার 2 তে, বাট চ্যাপ্টার 2 আমি বলতেছি না, তোমরা ওটা স্লাইড ফলো করতে পারো। বুঝে গেছো? সো এতটুকু হচ্ছে তোমাদের মিডের সিলেবাস। ক্লিয়ার? জি ম্যাম। জি সবার মিস। কি সিলেবাস সম্পর্কে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সো এখন একটু পরীক্ষা নিয়ে কথা বলি। সো পরীক্ষার আগে যেটা করবা, তোমরা যেহেতু শনিবার দিচ্ছ, তো আমাকে আগে কিন্তু না, ঠিক আছে? আমাকে এক্স্যাক্টলি শুক্রবার রাতে হচ্ছে তোমরা সবাই মেইল করবা তোমাদের নিজেদের মেল আইডি থেকে, নিজেদের অ্যাডমিট কার্ড ওখানে দিবা। আর তোমরা পরীক্ষার
খাতাও সাবমিট করবা ওই ইমেল থ্রেডে, নট অন্য আরেকটি ইমেলে যেখানে অ্যাডমিট কার্ড পাঠাবা, সেখানেই তোমাদের আনসার স্ক্রিপ্টগুলো সাবমিট করবা। খাতায় লিখতে হবে, ছবি তুলবা, পিডিএফ করে পাঠাবে, এবং খাতায় যেটা করবা যে আগে থেকে প্রত্যেকটা পেজে তোমাদের নাম আইডি লিখে রাখবা। যেই পেজে নাম আইডি থাকবে না সেই পেজ কিন্তু আমি মার্ক দিব না, ঠিক আছে? সো এটা মেক শিওর করবা যে খাতায় যাতে প্রত্যেকটা পেজে যে নাম আর অথবা আইডি যে কোনো একটা অবশ্যই থাকে, ঠিক আছে? আর আগে কিন্তু আজকে মেল করতে বলতেছি দেখে আজকে মেল করলে কিন্তু হবে না, কারণ আমার আরো পরীক্ষা আছে, দেখা যাবে ওদের মেলের ভিড়ে তোমাদেরটা নিচে পড়ে যাবে, তখন খুঁজতে ঝামেলা হয়ে যায়। তো তোমরা পাঠাবা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লিখবা, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিট অ্যাডমিট কার্ড এরকম সাবজেক্ট দিয়ে পাঠাবা হচ্ছে শুক্রবার রাতে, ঠিক আছে? শুক্রবার রাতে তোমরা পাঠাবা আর সাবমিটও করবা আনসার হচ্ছে ওখানে। আর যেটা বললাম যে তোমরা প্রত্যেক পেজে নাম আইডি থাকবে। আচ্ছা, আরেকটা কথা যে অনেকে ছবি তুলো দেন পিডিএফ করো দিয়ে পাঠায় দাও, কিন্তু একবারও চেক করো না যে ছবিটা ক্লিয়ার কিনা। সো এটা যেহেতু অনলাইনে হচ্ছে, সো ছবিটা ক্লিয়ার হওয়া কিন্তু জরুরি। যদি আমি তোমার লিখাই না বুঝতে পারি, আমি কিন্তু মার্কস দিতে পারবো না, ঠিক আছে? সো ছবি তোলার পর পিডিএফ করার পর নিজে একবার দেখবা যে ছবিটা ক্লিয়ার আছে কিনা, কারণ ক্লিয়ার না থাকে অনেকে দেখা যায় যে শ্যাডো থাকে, অনেকে কেঁপে যায়, ঠিক আছে? সো ওরকম হলে কিন্তু সেই খাতা পড়া যায় না, ঠিক আছে? তখন আমি মার্কস কিন্তু দিতে পারবো না। সো মেক শিওর করবা যে তুমি ছবিটা ক্লিয়ারলি তুলছো। নেক্সট যেটা, যে ছবি অনেক সময় রোটেট হয়ে থাকে, সেটা থাকলেও কিন্তু মার্কস পাবা না। যে যদি এটা এরকম রোটেট হয়ে যায় তাহলে কিন্তু সো মেক শিওর করবা যে তোমার ইমেজটা যাতে স্ট্রেট থাকে, ঠিক আছে? রোটেট হয়ে না থাকে, রোটেট হয়ে থাকলে সেটাকে চেঞ্জ করে দিবা রোটেশন। বুঝা গেছে? সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে না, তো এটা টুকটাক জিনিসের জন্য কিন্তু তোমাদের মার্কস কমতে থাকবে। জি সো এগুলা মাথায় রাখবা, ম্যাম। ওকে? মিস আপনার হ্যাঁ, বলো। আপনার ইমেল আইডিটা হচ্ছে যদি একটু চ্যাট বক্সে আবার একটু দিতেন। কোর্স আউটলাইনে তো দেয়া আছে না, কোর্স আউটলাইন দেখো না কেন, ওখানে দেয়া আছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি mezaben.rohman@primeasia.edu.bd। মিস জাভারটা তো হচ্ছে আজকে করে দিব, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ম্যাম জাভা আর এটা তো আপনিই তো নিচ্ছেন, একবার দিয়ে দিলে হবে না? আমি তো একবার দিয়ে দিছি। একবার দিছো কিন্তু আরেকবার দিলে মানে ওটার সাবজেক্টে লিখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কারণ তুমি তো খাতা হচ্ছে তখন দেখা যাবে যে ঝামেলা ওইটা হয়ে দিবি যাবে। হচ্ছে তোর শুক্রবার রাত্রে আনাস। হ্যাঁ, ওটা আর সাবজেক্ট লিখবা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক ম্যাম আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লিখবা আর এটা লিখবা হচ্ছে কি ওওপি। হ্যাঁ বলো। ম্যাম, আমাদের ওই যে পিডিএফ করার আগে তো আমরা শুরুতে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে পারি পিডিএফ এর মধ্যে, ওইটা কি করব? ওটা করলে করতে পারো, বাট আগে পাঠায় রাখো, তাহলে আমার আগে একটু চেক করে নিতে সুবিধা হবে। আর আমি পরে ওই যে যদি আগে হচ্ছে এডমিট কার্ড দেয়, এটাই সুবিধা মনে হয় এক্সামের সময় আবার ওইটার সাথে পিডিএফ। হ্যাঁ, কারণ এত টাইম পাবা না তো, 10 মিনিটের মধ্যে তোমাদের জাস্ট পাঠাইতে হবে, লেট করলে হবে ম্যাম না। আমি বলতে চাচ্ছি অ্যাডমিট কার্ড তো আমি একবার পাঠাইলে আপনার তো আইডিয়া হয়ে যাবে যে আমার অ্যাডমিট কার্ড আছে। হ্যাঁ সেটা হবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার না পাঠাইতে চাইলে আর কি করবো, বাট যদি পাঠাইতে পারো পাঠাই দিও, ঠিক আছে? আর এখন যদি মনে হয় যেটা খুব কষ্ট তাইলে থাক, না না ম্যাম এমন না, পাঠাইলাম না। ঠিক আছে, ম্যাম আরেকটা সমস্যা নাই, তুমি পাঠাইছো আমি দেখছি, অসুবিধা নেই। ম্যাম আরেকটা বিষয় কি, আমি হ্যাঁ, বলো। ওভারঅল আইডিয়া নিতে যাচ্ছি ম্যাম। এই যে পুরা ডায়াগ্রাম, আমার যে ক্লাস ডায়াগ্রাম এরপরে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এগুলো কি আমি আলাদা আলাদা স্প্রিন্টে করব আর কি? আর ফাইনাল যে অ্যাজাইলের ক্ষেত্রে জি জি, আর যদি ফাইনাল যেই স্প্রিন্ট থাকবে ওইটাতে পুরা কাজ দেখাই দিব আর কি পুরাটা? না, ধরো নেক্সট স্প্রিন্টে যে কাজ করবে সেটার সাথে ফার্স্ট স্প্রিন্টের কাজ আগে মার্চ করবা, মার্চ করে দেখবা যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, তাইলে দুইটা কাজ হয়ে গেল। এভাবে করে হচ্ছে নেক্সট স্প্রিন্টে আগের কাজগুলোর সাথে মার্চ করে করে যাইতে হবে, যাতে তোমার লাস্টে যে মার্চ করতে গেলে তো তখন দেখা যাবে যে ওই সিস্টেমের সাথে তোমার ফাইনালি যেটা বানাইছো সেটা কাজ করতেছে না, তাই না? সো তখন তো আবার ওই একই ওয়াটারফলের মতো ঝামেলা ক্রিয়েট হবে। যেটা হয় যে একটা বানানোর পর তোমার পরবর্তীটার সাথে ওটা মার্চ করে ডিপ্লয় করা হয়, যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। ও আচ্ছা, তাহলে এর মানে একদম লাস্ট ঘুরে ঘুরে তো ম্যাম তাইলে একটাই স্প্রিন্ট হবে, একদম লাস্ট যে স্প্রিন্টটা থাকবে।
এই যে মার্জ বুঝি করতে নাই। করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘুরে ঘুরে একটা স্প্রিন্ট হয়ে যাবে তাইলে সব স্প্রিন্ট মিলায়। হ্যাঁ, লাস্টে আচ্ছা তো আচ্ছা মানে স্প্রিন্ট এক একটা আইটারেশন এটা, ঠিক আছে? যে তোমার ফার্স্টে হচ্ছে তুমি একটা কাজ করলে, এখন ধর প্রথমে যেটা বলতেছিলাম যে ফার্স্টে তুমি লগইন পেজটা কমপ্লিট করলা, এখন লগইন পেজ কমপ্লিট করার পর সেটার সাথে তোমার আরেকটা পেজের কাজ ধরো তুমি করলা, ঠিক আছে? যে সেখানে ট্রানজেকশন হচ্ছে, এই হচ্ছে, এই কাজগুলা করলা। এখন এই কাজের সাথে লগইন পেজটা তুমি কি করবা, একসাথে ডিপ্লয় করে দেখবা যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে যায় তার মানে তো তোমার এটুকু কাজ ফাইনালি ডান, আর তো কোনো প্রবলেম নেই। দেন তারপর আবার নেক্সট যেটা হইলো, ধরো এই ট্রানজেকশনটাই তোমার ফাইনাল কাজ, তাইলে তো তোমার কাজ শেষ, তাই না? দুইটা জি জি স্প্রিন্টেই তোমার পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, সো তাইলে সবাই হচ্ছে ভালো করে এক্সাম দাও, ঠিক আছে? সো মেইনলি যেটাই করবা যে ডায়াগ্রাম থাকবে, তারপরে তোমার মেইনলি যেটা থাকবে যে আমি কোনো হয়তো বলে দিব, একটা সিকোয়েন্স বলে দিব, সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে ওই লেখা থেকে পড়ে বের করতে হবে যে সেখানে অ্যাকশন গুলা কি কি বা এন্টিটি গুলা কি কি, দেন ওটার উপর ডিপেন্ড করে যেটা বলা হবে ক্লাস ডায়াগ্রাম আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সেটা ড্র করতে হইতে পারে। এছাড়া ফার্স্ট যেগুলো ছিল যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার সিস্টেম, এগুলোর মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? তো ওই পার্থক্যগুলা পড়বা। ম্যাম জি এই ম্যাম কোশ্চেনটা আবার একটু বলেন তো যে কি পার্থক্যটা। ওই যে ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমি স্লাইড দিয়েছি, ঠিক আছে? ওই স্লাইডেই দেখবা অনেকগুলো আছে যে তোমার হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি জিনিস, শুধু হচ্ছে সফটওয়্যার অ্যানালাইসিস কি জিনিস, এরকম আছে। আমি ফার্স্ট ইসে কি বলে মিস প্রথম এইভাবে যে হচ্ছে স্লাইডটা কোশ্চেনগুলো দিবেন নাকি? এই যে এইটা আসতে কি পারে, জিনিস? আচ্ছা আচ্ছা ডিফারেন্স আসতে পারে, ঠিক আছে? বা এক্সাম্পল দিয়ে বলতে পারি, ঠিক আছে? বাট ডিরেক্ট হচ্ছে তোমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা বুঝলেই হবে। কারণ ডিরেক্ট মুখস্থের জিনিস আসবে না যে স্লাইড দেখে হুবহু লিখে দিবা, ওরকম কোনো কোশ্চেন আসবে না। বাট স্লাইডগুলা দেখে বই থেকে আগে বোঝার চেষ্টা করবা যে কোনটা কি জিনিস, ঠিক আছে? সফটওয়্যার বলতে কি বুঝতেছি, সিস্টেম বলতে কি বুঝতেছি, তারপরে যেমন তোমার ওয়াটারফল মডেল, অ্যাজাইলের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এই ডিফারেন্সগুলা বুঝার চেষ্টা করবা, যাতে তোমার যেটাই আমি যেভাবে করি না কেন, মানে মেইনলি থাকবে হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন থাকবে, যে সিকোয়েন্স দেওয়া থাকবে, বা ধরো তোমাদের যেমন এই যে প্রজেক্ট করতে বলছি, তাই না? তো ওরকম প্রজেক্টের একটা ধরো বর্ণনা দেওয়া থাকবে, তো বর্ণনার উপরে ডিপেন্ড করে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ধরো যেটা তে তুমি এখন কোন টেকনিক ইউজ করবা, ঠিক আছে? অ্যাজাইল টেকনিক ইউজ করবা নাকি তুমি ওয়াটারফল মডেল ইউজ করবা, ঠিক আছে? বা এটা কি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়তেছে নাকি সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়তেছে, বা এখানে তুমি যেমন ওখানে আরো কি কি ছিল যে চ্যালেঞ্জেস ছিল, তাই না? যে তোমার অনেক ধরনের হচ্ছে প্ল্যাটফর্ম আছে, সো কোন প্ল্যাটফর্মে যাবে সেটা একটা চ্যালেঞ্জ। তো ধরো আমি একটা সিকোয়েন্স বলে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি কি চ্যালেঞ্জ দেখতেছো সেটা এক্সপ্লেইন করবা, ঠিক আছে? যে ধরো আমি একটা বললাম যে অ্যাপ ডেভেলপ করা, এটা একটা সিকোয়েন্স দিয়ে দিলাম। এখন তাহলে আমি বললাম যে এই ক্ষেত্রে এই সফটওয়্যারটা বিল্ড করার ক্ষেত্রে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারো সেটা আইডেন্টিফাই করো। সো ওখানে দেখবা যে ফার্স্ট স্লাইডে যেটা ছিল, আমি যেটা চ্যাপ্টার 1 এর জন্য পড়তে বলতেছি, সো ওই চ্যাপ্টার 1 এ দেখবা যে চ্যালেঞ্জেস কি কি আছে, যে আমার প্ল্যাটফর্ম ডিফারেন্ট হইতে পারে, তাই না? যে আমার iOS ইউজ হইতে পারে, মানে দ্যাট মিন্স অ্যাপেল, কারো অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করতে পারে, কেউ হচ্ছে অ্যান্ড্রয়েড প্রোডাক্ট ইউজ করতে পারে। সো সেটার জন্য হয়তো আমার হচ্ছে প্ল্যাটফর্ম ডিফারেন্ট হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমার দুই ভাবে কোডটা বিল্ড করতে হচ্ছে, সো সেটা একটা আমার চ্যালেঞ্জ। দেন তারপর আমার টাইম একটা চ্যালেঞ্জ হইতে পারে, যে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে অনেক সময় কমের মধ্যে চায়। সো এই জিনিসগুলো ওখান থেকে পড়বা, ঠিক আছে? মানে ডিরেক্ট আমি বলবো না যে তুমি চ্যালেঞ্জেস গুলা লিখো, ডেসক্রাইব করো, বা তুমি ডিফারেন্স গুলা বলো, সেটা কিন্তু কোশ্চেন থাকবে না। কোশ্চেন থাকবে কি, একটা সিকোয়েন্স থাকবে, ওই ওই সিকোয়েন্সের উপর বেস করে তোমার আসলে আনসারটা লিখতে হবে। যে আমি বললাম এটিএম সিস্টেমের চ্যালেঞ্জ কি, তাহলে তোমার ওই এটিএম সিস্টেমে তুমি বিল্ড করার সময় কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারো সেইটা তোমাকে ডিফাইন করতে হবে। তুমি ইন জেনারেল যদি বলে দাও যে হ্যাঁ এই চ্যালেঞ্জেস আছে, তোমাকে ওইটা কিন্তু না, তোমাকে বলতে হবে যে হ্যাঁ আমি যদি এটিএম এর জন্য বিল্ড করতে চাই, তাইলে হচ্ছে যে আমার এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে, আমার এখানে এই ব্যাপার আছে, সো সেইভাবে ডিফাইন করতে হবে। বুঝে ম্যাম গেছে? ম্যাম সেই জন্য চ্যাপ্টার 1টা পড়বা। বলো। ম্যাম এই জাতীয় কি কোনো আর কি কেস সলভিং এর কোনো আছে
কি ওয়েবসাইট না আছে? ওটা হচ্ছে না কেস সলভিং না, তবে হচ্ছে চ্যাপ্টার 1 এ দেখবা অনেক এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা আচ্ছা, আর কি রিয়েল লাইফে এমনই হয় না ম্যাম? এই যে হ্যাঁ ক্লায়েন্টসরা এমন এমন এক একটা কেস নিয়ে আসবে, ওইটা দেখা দেখা আমাদের সফটওয়্যার বানাইতে হবে? হ্যাঁ ওইটাই তো এখন তো হচ্ছে ক্লায়েন্টরাই তো ওটাই তাদেরটাই মানে রিকোয়ারমেন্টটাই হচ্ছে একটা তোমার স্টোরি টাইপ, যে তারা রিকোয়ারমেন্টটা বলতেছে সেটাই হচ্ছে একটা কেস। ঠিক আছে, যে তারা কি চায়। ক্লিয়ার? জি ম্যাম। সো টেনশন নেওয়ার কিছু নাই, এই যা যা বললাম এগুলো এইভাবে পড়বা তাইলেই পারবা, মানে বুঝে বুঝে পড়লে আর সমস্যা নেই। এমন না যে তোমাকে একদম বাংলা পড়ার মতো মুখস্থ করতে হবে, এটা একে বলে ওকে বলে, ওভাবে দরকার নেই। জি ম্যাম। ঠিক আছে, ওকে। সো তাহলে এখানেই শেষ করতেছি। ওকে ম্যাম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম সালাম।